প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমার শুভেচ্ছা নিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো এবং অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং তোমাদের যে প্রধান কাজ পড়াশোনা করা সেটাও চালিয়ে যাচ্ছ। শিক্ষার্থীরা, প্রিভিয়াস ক্লাসে আমি কিন্তু তোমাদের বলেছিলাম তোমরা সিলেবাস অনুযায়ী রুটিন করে পড়াশোনা করবে, তাহলে তোমাদের পড়াশোনাটা সুন্দর মতে তোমরা আগাতে পারবে। আশা করছি তোমরা সবাই সেভাবেই পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তাহলে চলো আজকে আমাদের ক্লাসে আমরা চলে যাই। শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার আগে আমার পরিচিতি দিচ্ছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তোমাদেরকে আমি যুক্তিবিদ্যার প্রথম পত্র, যেটির কোড হচ্ছে 121, সেটি পড়িয়ে থাকি এবং তোমাদের কোর্স শিক্ষক হিসেবে আমি আছি। আজকে আমরা তোমাদের সাথে একটি নতুন অধ্যায় শুরু করব, সেটি হচ্ছে সপ্তম অধ্যায়। সেই সপ্তম অধ্যায়ের যেটা তোমার পাঠ যেটা রয়েছে সেটি হচ্ছে আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি, অর্থাৎ ইন্ডাকটিভ ইনফারেন্স এন্ড গ্রাউন্ডস অফ ইন্ডাকটিভ ইনফারেন্স। তোমাদের সাথে আজকে আমার 16 নম্বর ক্লাস। শিক্ষার্থীরা, গত প্রায় দুদিন প্রিভিয়াস যে দুটি ক্লাস হয়েছে সেই ক্লাসে কিন্তু আমি অনুমান নিয়ে আলোচনা করছি তোমাদের সাথে, এবং প্রধানত অনুমানের যে প্রকারভেদ, অবরোহ অনুমান এবং আরোহ অনুমান, সেটি নিয়ে কিন্তু তোমাদের সাথে আমার বিস্তারিতভাবে আলোচনা হচ্ছে গত দুটি ক্লাস ধরে। এবং আজ প্রিভিয়াস যে ক্লাসটি ছিল সেটিতে আমরা মূলত আরোহ অনুমান এবং অবরোহ অনুমানের যে পার্থক্য সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তাহলে চলো আমরা একটু প্রিভিয়াস ক্লাসের একটু দেখে নিই, প্রিভিয়াস ক্লাসটি আমরা কি পড়েছিলাম, তারপর আমরা আজকে আমাদের নতুন ক্লাসটি শুরু করব। তাহলে আমরা অবরোহ অনুমান এবং আরোহ অনুমানের যে পার্থক্যের মধ্যে যে পার্থক্যগুলো পেয়েছিলাম সেটি আমরা এক নজরে দেখে নিই। অবরোহ অনুমানে কি ছিল? যে বেশি ব্যাপক থেকে কম ব্যাপক ধারণায় গমন করে। অর্থাৎ কি, অবরোহ অনুমানে কিন্তু আমরা সার্বিক থেকে বিশেষে গমন করি, তাই না? তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবং আরোহ অনুমানে কি করা হচ্ছে? কম ব্যাপক ধারণা থেকে বা বিশেষ দৃষ্টান্ত থেকে বেশি ব্যাপক ধারণায় গমন করা হয়, তাই না? আরোহ অনুমানে কি করেছিলাম মনে আছে? যে রহিম হয় মরণশীল, করিম হয় মরণশীল, রেজা হয় মরণশীল, অতএব কি সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ আমরা একটি বিশেষ দৃষ্টান্ত থেকে কিন্তু বেশি ব্যাপক ধারণায় গমন করি, তাই না? আরোহ অনুমানে। আচ্ছা, অবরোহে কি হয়? সিদ্ধান্ত বিশেষ বাক্য হতে পারে। আর আরোহ অনুমানে কি হচ্ছে? সিদ্ধান্ত সর্বদা সার্বিক বাক্য হয় বা হবে, ঠিক আছে? আচ্ছা, অবরোহ অনুমানে কি হয়? আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয়। কারণ কি? কারণ হচ্ছে আমরা যে আশ্রয় বাক্যগুলোকে ধরি অবরোহ অনুমান, সেটা সত্য বলে ধরে নিয়ে কিন্তু সেখান থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত করি, তাই না? আর আরোহ অনুমানে কি হচ্ছে? আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় না, কারণ সেটাকে অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয়। আচ্ছা, তারপর আমরা কি দেখি? আশ্রয় বাক্যগুলোকে সত্য বলে ধরে নেওয়া হয় অবরোহ অনুমানে, এবং আরোহ অনুমানে আমাদের আশ্রয় বাক্যগুলো হচ্ছে অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয়। আচ্ছা, অবরোহ অনুমানের আকারগত সত্যতা বা রূপগত সত্যতাই প্রকাশ করাই হচ্ছে মূল লক্ষ্য, তাই না? আর আরোহ অনুমানে কি? রূপগত এবং বস্তুগত উভয় সত্য লাভে সচেষ্ট। তাহলে আমরা এখানে একটু দেখে নেই যে অবরোহ অনুমান হচ্ছে আকারগত সত্যতা, আর আরোহ অনুমান হচ্ছে রূপগত এবং বস্তুগত উভয় সত্যতা কিন্তু লাভ করা হয়। তাহলে একটু যদি আমরা একটু উদাহরণ দেখে নিই, যেমন দেখো, সকল মানুষ হয় মরণশীল, সকল ছাত্র হয় মানুষ, অতএব সকল ছাত্র হয় মরণশীল। অবরোহ অনুমানে এই যুক্তিটিতে সংশ্লিষ্ট অনুমানের নিয়মকানুন সঠিকভাবে পালন করা হয়েছে। তোমরা কি জানো যে অবরোহ অনুমানে কিন্তু বিভিন্ন নিয়মকানুনগুলো পালন করে কিন্তু আশ্রয় বাক্য থেকে হচ্ছে সিদ্ধান্ত আনা হয়। তাই এই যুক্তিটি আকারগতভাবে কিন্তু সত্য। আবার যুক্তিটিতে ব্যবহৃত আশ্রয় বাক্যগুলো এবং তাদের সাথে অনুমিত সিদ্ধান্তের সাথে কিন্তু বাস্তবে জগতের মিল বা সঙ্গতি আছে, তাই যুক্তিটি বস্তুগতভাবেও সত্য। তার মানে কি, অবরোহ অনুমানে কিন্তু আমরা যদি নিয়ম কানুনগুলো ফলো করে হচ্ছে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটিকে অনিবার্যভাবে নিয়ে আসি, সেটা হচ্ছে তোমার আকারগতভাবে তো সত্য হয়, কিছু ক্ষেত্রে কিন্তু বস্তুগতভাবেও সত্য হয়, তাই না?
অন্য একটা উদাহরণ দেখো, কিন্তু দেখো নিচের যুক্তিটিতে যদি ব্যাপারটা কিন্তু অন্যরকম। সকল মানুষ হয় ধনী, সকল ভিক্ষুক হয় মানুষ, অতএব সকল ভিক্ষুক হয় ধনী। অবরোহণ মানে এই যুক্তিটিতে সংশ্লিষ্ট নিয়ম কানুন ঠিক মতোই অনুসরণ করা হয়েছে, তাই যুক্তিটি আকারগতভাবে কিন্তু সত্য। কিন্তু যুক্তিটি কি বস্তুগতভাবে সত্য? বস্তুগতভাবে সত্যতা বলতে কিন্তু আমরা বুঝাই বাস্তব জগতের সাথে আমাদের সেটি সত্যতা রয়েছে কিনা। বাস্তব সাথে মিল থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে বস্তুগতভাবে সত্য। তাহলে কি এর প্রথম যে আশ্রয় বাক্য আমরা দেখছি, সকল মানুষ হয় ধনী, এটাই কিন্তু বস্তুগতভাবে মিথ্যা। ফলে এর থেকে অনুমিত সিদ্ধান্ত সকল ভিক্ষুক হয় ধনী বস্তুগতভাবে মিথ্যা হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে একটি যুক্তির আকারগত সত্যতা নির্ভর করে অনুমানের নিয়মকানুন যথাযথ পালন করার উপর, আর বস্তুগত সত্যতা নির্ভর করে আশ্রয় বাক্যগুলোর বাস্তব সত্যতার উপর। তাহলে অবরোহ অনুমানে আমরা কি দেখতে পারি? অবরোহ অনুমানে কিন্তু আমরা শুধুমাত্র আকারগত সত্যতাই আসলে সত্যতা প্রকাশ করে হচ্ছে প্রধান লক্ষ্য, আর আরোহ অনুমানে হচ্ছে আকারগত এবং বস্তুগত দুইটা কিন্তু সত্যতা দেখা হয়। কারণ যখন আমরা বলি যে করিম হয় মননশীল, রহিম হয় মননশীল, রেজা হয় মননশীল, অতএব সকল মানুষ হয় মননশীল, এখানে কিন্তু আমরা আকারগতভাবে এটা সত্য হচ্ছে এবং হচ্ছে সেটা বাস্তব জগতের সাথে মিলও থাকতেছে। আর অবরোহের ক্ষেত্রে হচ্ছে আকারগত সত্যতাই দেখা হচ্ছে, যেহেতু নিয়ম কানুন পালন করলে হচ্ছে। যেমন এটা কিন্তু এই যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, এই উদাহরণটা কিন্তু আকারগতভাবে সত্য, তাই না? তাহলে এটা কিন্তু সত্যি হিসেবে ধরেছে, কিন্তু এটা বস্তুগতভাবে এটা সত্য নয়। এই আকারগত সত্যতাই কিন্তু অবরোহ অনুমানে লাভ করার চেষ্টা করা হয়। ঠিক আছে শিক্ষার্থীরা? তাহলে দেখো পরবর্তী যে পার্থক্যটি সেটি হচ্ছে আশ্রয় বাক্যের সংখ্যা একটি অথবা একাধিক হতে পারে, অর্থাৎ একটি আশ্রয় বাক্য থেকেও সিদ্ধান্তটি আসতে পারে। আর আরোহ অনুমানে হচ্ছে আশ্রয় বাক্য দুইয়ের অধিক হয়। ঠিক আছে? আর অবরোহ অনুমানে সিদ্ধান্ত বৈধ বা অবৈধ হয়, আর আরোহ অনুমানে সিদ্ধান্ত সম্ভাব্য বলে মনে করা হয়। যেহেতু আমাদের অভিজ্ঞতার উপর এটা নির্ভর করে, সেজন্য এটা সিদ্ধান্ত সম্ভাব্য বলে মনে করা হয়। শিক্ষার্থীরা, আজকে আমরা নতুন অধ্যায়টি যেহেতু শুরু করছি, সেই অধ্যায়টির আমরা আজকে পড়বো হচ্ছে আরোহ অনুমান সম্পর্কিত যে মূল মানে বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা আরোহ অনুমান এর সংজ্ঞা এবং হচ্ছে বৈশিষ্ট্য নিয়ে কয়েকবার আলোচনা করেছি, তারপর আজকে আমরা একটু আলোচনা করি মূলত আপনার আজকে আরোহ অনুমানের যে স্তরগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আরোহ অনুমানের সংজ্ঞাটা দেখে নিই আবার। কয়েকটি বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সিদ্ধান্ত অনুমান করার পদ্ধতিকে আরোহ বলে। যদি আমরা একটি উদাহরণ দিই, কামাল হয় মরণশীল, জামাল হয় মরণশীল, বিমল হয় মরণশীল, সালমা হয় মরণশীল, সুতরাং সকল মানুষ হয় মরণশীল। অর্থাৎ এখানে আমরা কিন্তু বিশেষ বিশেষ বস্তু বা ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে একটি সার্বিক সিদ্ধান্ত এখানে অনুমান করা হইল, তাই না? এটাকে বলা হচ্ছে আরোহ অনুমান। আরোহ অনুমানে আমরা কিছু সংখ্যক বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এখানে আমরা কিছু থেকে সমগ্রে যাই, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনা যাই এবং বিশেষ থেকে সার্বিক বাক্যে পদার্পণ করি। এখানে মুষ্টিমেয় বিশিষ্ট দৃষ্টান্ত পরীক্ষা করে বিরাট একটি লম্ফ বা লাভ দিয়ে একেবারে সমজাতীয় সমুদয় দৃষ্টান্ত সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত কিন্তু এখানে অনুমান করা হয়। অর্থাৎ কিছু মানুষের মরণশীলতা দেখে আমরা কিন্তু একটি লাভ দিই, তাই না? কারণ আমাদের পক্ষে কিন্তু অতীত বর্তমান ভবিষ্যৎ সব মানুষের মরণশীলতা দেখা আমাদের পক্ষে কোনোভাবেই সম্ভব না। তাহলে এখানে একটা আমরা জাম্প করি কিন্তু একটা সার্বিক সিদ্ধান্তে আসি যে হ্যাঁ সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমরা হচ্ছে আরোহ অনুমানে হচ্ছে বিশেষ থেকে সার্বিক একটা সিদ্ধান্ত নিয়ে আসি, তাই না? আচ্ছা, বিভিন্ন যুক্তিবিদ হচ্ছে আরোহ অনুমান সম্পর্কে অনেক সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমরা দেখে নিই। যুক্তিবিদ বেনের মতে ঘটনাবলী নিরীক্ষণের মাধ্যমে একটি সার্বিক যুক্তিবাক্য পৌঁছানোই আরোহ। তাহলে যুক্তিবিদ ফাউলারের মতে আরোহ হলো বিশেষ থেকে সার্বিক অথবা কম ব্যাপক থেকে বেশি ব্যাপক বাক্যের একটি ন্যায়সঙ্গত অনুমান। তার বইয়ের নাম হচ্ছে ইন্ডাকটিভ লজিক। ঠিক আছে? যুক্তিবিদ মিলের মতে আরোহ হচ্ছে মনের সেই প্রক্রিয়া যার সাহায্যে আমরা অনুমান করি যে যাকে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে সত্য বলে জানি তা সব ক্ষেত্রেই সত্য হবে, তাই না? কারণ আমরা যে বিশেষ বিশেষ ক্ষেত্রে যাকে সত্য হিসেবে মেনেছি এবং মানে যখন আমরা একটা জাম্প দিই তখন কিন্তু আমি সেটা সব ক্ষেত্রেই সত্য, সেই মানে সম্বন্ধে যে দৃষ্টান্ত সেটা সকল ক্ষেত্রে এটা সত্য হবে বলে আমরা মেনে নিই। যুক্তিবিদ কার্ভেট রিডের মতে
আরোহ বলতে আমরা বুঝি এমন একটি অনুমান যেখানে প্রকৃতির নিয়মাবর্তিতায় বিশ্বাস স্থাপন করে পর্যবেক্ষণের উপর নির্ভর করে আমরা সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্যে পদার্পণ করি। আমাদের গত ক্লাসে কিন্তু আমি প্রাকৃতিক নিয়মাবর্তিতা নীতির সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? যে প্রকৃতি সমরূপ অবস্থায় কিন্তু সবসময় একই কাজ করে থাকে। যদি আমরা এখন যদি আগুন প্রকৃতির আগুন যদি কোনো কিছু দহন করে থাকে, ভবিষ্যতে কিন্তু আগুন দহন করেই থাকবে। পানি যদি তৃষ্ণা নিবারণ করে থাকে, সব ক্ষেত্রেই পানি তৃষ্ণা নিবারণ করে থাকে, তাই না? প্রকৃতি কিন্তু একটি নিয়মের অধীনে, সেটা কিন্তু বিশৃঙ্খল কোনো নিয়মের অধীনে প্রকৃতি চলে না। এটাই হচ্ছে প্রকৃতির শৃঙ্খলা বা প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি। তারপর দেখো, বিশেষ ঘটনাসমূহের ভিত্তিতে সার্বিক নিয়ম প্রতিষ্ঠার যুক্তিসঙ্গত প্রক্রিয়াকে আরোহ বলে। যুক্তিবিদ জয়েসের মতে, যুক্তিবিদ জোসেফের মতে বিশেষ বিশেষ দৃষ্টান্তের সাদৃশ্যকে বিচার বিশ্লেষণের মাধ্যমে সার্বিক দৃষ্টান্ত প্রতিষ্ঠার সারধর্মকে আরোহ বলে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে আমরা বিশেষ থেকে আসলে সার্বিকে যাচ্ছি, তাই না? তাহলে বিভিন্ন যুক্তিবিদ কর্তৃক যে প্রদত্ত যে এই সংজ্ঞাগুলো আছে সেগুলো বিশ্লেষণ করলে আমরা পাই কি, যে আরোহ অনুমান হচ্ছে একটি বিশেষ, আরোহ হচ্ছে অনুমানের একটি বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিশেষ কিছু বস্তু বা ঘটনার পর্যবেক্ষণের অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয়। এতে আমাদের বাস্তব অভিজ্ঞতার জগৎ থেকে প্রথমে বিশেষ দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয়, তারপর সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে যে জ্ঞান লাভ করা যায় তার ভিত্তিতে একটি সার্বিক নিয়ম প্রতিষ্ঠা করা হয়। সুতরাং আমরা বলতে পারি যে কতিপয় বিশেষ ঘটনার অভিজ্ঞতার উপর ভিত্তি করে কোনো সার্বিক সত্য বা নিয়ম প্রতিষ্ঠা করবার পদ্ধতিকেই বলে হচ্ছে আরোহ অনুমান। তাই আরোহ অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখি আরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো দেখি কিছু। 1 নম্বরে দেখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়, তাই না? আরোহ অনুমান হচ্ছে কিছু থেকে সকলে গমনের একটি প্রক্রিয়া। এতে আমরা কতিপয় বিশিষ্ট ধারণা থেকে শুরু করে একটি সার্বিক ধারণায় গমন করি। অনুমানের গতি এখানে ঊর্ধ্বমুখী। এর আশ্রয় বাক্যগুলো বিশিষ্ট বা বিশেষ যুক্তিবাক্য এবং সিদ্ধান্তটি একটি সার্বিক যুক্তিবাক্য। অর্থাৎ এর সিদ্ধান্ত সব ক্ষেত্রেই আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয়। এবং 2 নম্বর দেখো, আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। আরোহ অনুমানের সিদ্ধান্ত রূপে যে বাক্যটি স্থাপন করা হয় তা একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তিত্বের উপর আরোপিত হয়। এরূপ অনুমানে আমরা কিছু মানুষকে মরতে দেখে সকল মানুষের মৃত্যু সম্বন্ধে অনুমান করি, অর্থাৎ মরণশীলতা গুণটিকে সমগ্র মানব জাতির ক্ষেত্রে কিন্তু স্বীকার করা হয়। সকল মানুষ হয় মরণশীল, একটি সার্বিক যুক্তিবাক্য কিন্তু আমরা স্থাপন করি। তাহলে আমরা কি দেখছি, আরোহ অনুমানের সিদ্ধান্ত সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক হয় এবং আরোহ অনুমানের সিদ্ধান্ত একটি সার্বিক যুক্তিবাক্য। 3 নম্বর দেখো, আরোহ অনুমান বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভর করে। আরোহ অনুমানে যে সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা হয় তা নির্ভর করে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর। অভিজ্ঞতার সাহায্যে আমরা বাস্তব জগতের বিশেষ বিশেষ ঘটনা সম্বন্ধে জ্ঞান লাভ করি। এই বাস্তব জ্ঞানের উপর ভিত্তি করে আমরা শেষ পর্যন্ত একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। যেমন রহিম করিম প্রভৃতি কয়েকজন ব্যক্তি মানুষের মৃত্যুর বাস্তব ঘটনাকে প্রত্যক্ষ করে আমরা সকল মানুষের মননশীলতা অনুমান করি। অথবা এরকম আরো উদাহরণ দিতে পারি যে আমরা প্রত্যেকটি পাখির হচ্ছে 2টি পা দেখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পাখির ক্ষেত্রে সকল পাখির ক্ষেত্রে বলতে পারি যে সকল পাখিরই হচ্ছে 2টি পা রয়েছে, তাই না? তাহলে এভাবে কিন্তু আমরা কয়েকটা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সকল ক্ষেত্রে একটি সার্বিক দৃষ্টান্ত, আমরা এক পাখির ক্ষেত্রে একটা সার্বিক দৃষ্টান্ত কিন্তু অনুমান করি। 4 নম্বর দেখো, আরোহ অনুমান একটি আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। আরোহ মানে আমরা কিছু থেকে সকলে, জানা থেকে অজানায়, নিরীক্ষিত থেকে অনিরীক্ষিতে কিন্তু পদার্পণ করি, তাই না? আমরা প্রথমে কয়েকটি বিশিষ্ট ঘটনাকে প্রত্যক্ষ করে যে জ্ঞান পাই তার উপর নির্ভর করে অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমুদয় ঘটনা সম্বন্ধে একটি কিন্তু সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। এভাবে কতিপয় জানা ঘটনাকে ভিত্তি করে অজানা ঘটনায় যাওয়া বিশেষ থেকে সার্বিকে এবং কম ব্যাপক থেকে বেশি ব্যাপকে সিদ্ধান্ত উত্তরণকে বলে আরোহমূলক লম্ফ। অর্থাৎ একটা জাম্প যে আমরা দিই, একটা লাভ দেওয়া হয়, সেটাকে বলা হচ্ছে আরোহমূলক লম্ফ। শিক্ষার্থীরা মনে রাখবে যে আরোহমূলক লম্ফ কিন্তু আরোহ অনুমানের একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য।
5 নম্বর দেখো, আরোহ অনুমান প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে। এটা আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছি যে আরোহ অনুমানে আমরা গুটি কয়েক বিশেষ দৃষ্টান্ত পরীক্ষা করি, একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করি। কিন্তু প্রশ্ন ওঠে, কিসের ভিত্তিতে আমরা এভাবে কতিপয় থেকে সমুদয়ে পৌঁছাতে পারি? এর জবাবে বলা হয় যে এক্ষেত্রে আমরা বিজ্ঞানের একটি মৌলিক নিয়ম যথা প্রকৃতির নিয়মাবর্তিতা নীতির উপর নির্ভর করি। এই নীতির অর্থ হলো প্রকৃতি হচ্ছে নিয়মের অনুসারী, অর্থাৎ প্রকৃতি সবসময় একই অবস্থায় একইভাবে কাজ করে। আর এই সিদ্ধান্ত স্থাপনের পূর্বে আমরা যখন কতিপয় মানুষের মৃত্যু ঘটনা পর্যবেক্ষণ করি, তখন আমরা প্রকৃতির নিয়মাবর্তিতা অনুসারে বিশ্বাস করি যে প্রকৃতি চিরদিন একই রূপে মানুষের মৃত্যু ঘটিয়েছে এবং ঘটাতে থাকবে। তাই আমরা মানুষের মৃত্যু সম্পর্কে একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে পারি, তাই না? প্রকৃতির সাথে প্রকৃতির নিয়মাবলীর এটাকে ফলো করেই আমরা সেটা সার্বিক সিদ্ধান্তটা অনুমান করি। আরোহ অনুমানের আরেকটি মৌলিক নিয়ম হচ্ছে কার্যকর নিয়মের উপর নির্ভর করে। এই নিয়মের অর্থ হলো প্রতিটি ঘটনার একটি কারণ আছে এবং কারণ ছাড়া কোনো কিছুই কিন্তু ঘটে না। মানুষের মৃত্যুরও কিন্তু কারণ আছে, তাই না? এই কারণ অনুসন্ধানকে আমরা মানুষ এবং মননশীলতা এর মধ্যে একটা কার্যকর সম্পর্ক আবিষ্কার করি। এরই ভিত্তিতে আমরা সকল মানুষের মৃত্যু সম্পর্কিত একটি সার্বিক সিদ্ধান্ত অনুমান করতে সক্ষম হই। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে আরোহ অনুমান প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর নির্ভর করে। 6 নম্বরে দেখো, আরোহ অনুমান বস্তুগত সত্যতা নিশ্চয়তা প্রদান করে। আমরা কিন্তু একটু আগে দেখে আসলাম যে আরোহ অনুমানে আমরা আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে অনুমানের আশ্রয়বাক্য সংগ্রহ করি এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত অনুমান করি। এই আশ্রয়বাক্যগুলো বস্তুগতভাবে সত্য বলে এই সিদ্ধান্ত বস্তুগত বলে সত্যতার দাবি করে। অবরোহ অনুমানের মতো আরোহ অনুমানের নিজস্ব তেমন নিয়ম কানুন নেই, তবে বিজ্ঞানে দুটি প্রতিষ্ঠিত নিয়ম, প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি ও কার্যকর নিয়মের উপর আরোহ অনুমানের কিন্তু নির্ভরতা রয়েছে এবং আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগৃহীত হয় বলে এরূপ অনুমান আকারগত এবং বস্তুগত উভয়ভাবে কিন্তু সত্যতার নিশ্চয়তা প্রদান করে। তাহলে আমরা এক নজরে দেখে নিই আরোহ অনুমানের বা আরোহ যুক্তির যে বৈশিষ্ট্যগুলো, সেটা কি? সিদ্ধান্ত সবসময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়, আকারগত ও বস্তুগত উভয় সত্যতাই এরূপ যুক্তির লক্ষ্য, আশ্রয় বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা জগৎ থেকে সংগ্রহ করা হয় এবং সেগুলো অবশ্যই সত্য হতে হয়। এরূপ যুক্তির সিদ্ধান্তের ভিত্তি আশ্রয় বাক্য বলতে নিহিত থাকে না, বরং তা নিহিত থাকে বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর এবং এই সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে নিশ্চিত হয় না। আরোহমূলক লম্ফ বর্তমান থাকে। 5 নম্বর হচ্ছে এরূপ যুক্তি গঠনের ক্ষেত্রে দুটি ভিত্তির প্রয়োজন হয়, সেটি হলো একটি হচ্ছে আকারগত ভিত্তি, আরেকটি হচ্ছে বস্তুগত ভিত্তি। আকারগত ভিত্তিগুলোর মধ্যে আমরা কি পেয়েছি? প্রকৃতির নিয়মাবর্তিতা নীতি এবং কার্যকর নিয়ম, এবং বস্তুগত ভিত্তির মধ্যে থাকে হচ্ছে নিরীক্ষণ এবং পরীক্ষণ। ঠিক আছে শিক্ষার্থী, তাহলে আমরা আরোহ অনুমানের যে বৈশিষ্ট্য সেটা সম্পর্কে জেনে নিলাম। শিক্ষার্থীরা, আরোহ অনুমানের প্রধান লক্ষ্য হলো কি? যে ঘটনাবলীর মধ্যে কার্যকর সম্পর্ক নির্ণয় করে বিশেষ বিশেষ ঘটনা থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করা, তাই না? এক্ষেত্রে যে কার্যকর সম্পর্ক নির্ণয় করা হয়, সে নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু আমরা জানা কারণ থেকে একটি কার্য অথবা জানা কার্য থেকে একটি কারণ নির্ণয়ের চেষ্টা করা হয়। কিন্তু প্রকৃতিতে ঘটনাবলী এতই মিশ্রিত অবস্থা থাকে যে কোনটির পিছনে কি কারণ বা কোনটি কারণের কোনটি কার্য, সেগুলো কিন্তু বের করা খুবই জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আরোহ অনুমানের ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্ন ধরনের স্তর বা বিভিন্ন ধরনের ধাপ রয়েছে, যার মাধ্যমে আমরা একটি কারণ বা কার্য আবিষ্কার করতে পারি। সেক্ষেত্রে আমাদের আরোহ অনুমানের একটি স্তর রয়েছে, সেই স্তরগুলো 6টি স্তর রয়েছে। 1 নম্বরে হচ্ছে সংজ্ঞা, 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, 3 নম্বর হচ্ছে অপনয়ন, 4 নম্বর হচ্ছে প্রকল্প প্রণয়ন, 5 নম্বর হচ্ছে সার্বিকীকরণ এবং 6 নম্বর হচ্ছে পরীক্ষণমূলক সমর্থন। শিক্ষার্থীরা, চলো তাহলে আমরা এগুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি স্তরগুলো নিয়ে। প্রথমে হচ্ছে সংজ্ঞা, অর্থাৎ ডেফিনিশন। কার্যকর সম্পর্ক নির্ণয়ের উদ্দেশ্যে আমরা যে বিষয়টাকে বেছে নিই, প্রথমেই তার একটি সংজ্ঞা দিয়ে দেওয়া হয় বা দেওয়া দরকার, অর্থাৎ তার সম্বন্ধে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকা দরকার, যাতে অন্যান্য বিষয়ের সাথে তাকে তালগোল পাকিয়ে না ফেলি। কোনো বিষয় সম্বন্ধে সুস্পষ্ট ধারণা লাভের জন্য বিজ্ঞানের সংজ্ঞাদানকে উৎকৃষ্ট পন্থা হিসাবে বিবেচনা করা হয়। যেমন
আমরা যদি ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করতে চাই, তাহলে প্রথমেই এই রোগটি কি এবং এর মধ্যে কি কি লক্ষণ বিদ্যমান তা ভালো করে জেনে নেওয়া দরকার, যাতে আমরা ভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে মাথা না ঘামাই। অর্থাৎ ম্যালেরিয়া রোগের কারণ আবিষ্কার করার পূর্বে এর একটি সংজ্ঞা নির্ণয় করা হয়, এবং আমরা সংজ্ঞা একটা দিয়ে নিই, তাহলে যেহেতু আমরা অন্যান্য যে রোগ আছে সেই রোগের ব্যক্তিদের কিনে আমরা মাথা ঘামাবো না, শুধু ম্যালেরিয়া রোগ কিভাবে হচ্ছে সেটা দিয়ে একটা সংজ্ঞার মাধ্যমে আমরা প্রথমে আমাদের ধাপটি শুরু করি। 2 নম্বর হচ্ছে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ, অবজারভেশন এন্ড অ্যানালাইসিস। এরপরে আসে নির্বাচিত বিষয়ের উপর পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের অর্থ হলো সুনিয়ন্ত্রিত বা উদ্দেশ্যমূলক প্রত্যক্ষণ। কোনো একটা ঘটনা ঘটছে, সেটাকে আমরা যখন সুনিয়ন্ত্রিত বা উদ্দেশ্যমূলকভাবে যখন প্রত্যক্ষণ করি, সেটাকে হচ্ছে পর্যবেক্ষণ। এক্ষেত্রে কিন্তু এই পর্যবেক্ষণের মধ্যে কিন্তু নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয় কিন্তু পর্যবেক্ষণের অন্তর্ভুক্ত। নিরীক্ষণটা কি হচ্ছে? নিরীক্ষণটা হচ্ছে যখন আমরা কোনো প্রাকৃতিক পরিবেশে সুনিয়ন্ত্রিত বা উদ্দেশ্যমূলকভাবে কোনো প্রত্যক্ষণ করি, তখন বলা হচ্ছে তাকে নিরীক্ষণ। এবং পরীক্ষণ যখন আমরা কোনো হচ্ছে কৃত্রিম পরিবেশে কোনো একটি বিষয় নিয়ে পরীক্ষা করি, সেটাই বলা হচ্ছে পরীক্ষা। তাহলে পর্যবেক্ষণ করা হচ্ছে কি, পরবর্তী ধাপ হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণের সাহায্যে আমরা নির্বাচিত বিষয়টি উপস্থিত এরূপ কিছু কিছু দৃষ্টান্তের সংস্পর্শে আসি, তাদের উপর অনুসন্ধান কাজ চালাই। নির্বাচিত ঘটনার পারিপার্শ্বিক অবস্থা, তার আগের এবং পরের ঘটনার প্রভাব হলো লক্ষ্য করি। তবে ঘটনাবলী প্রকৃতিতে খুবই জটিল অবস্থায় থাকে, তাই কাজের সুবিধার্থে জটিল ঘটনাকে সরল অংশসমূহে ভাগ করে তাদের মধ্যে প্রয়োজনীয় আর কোনটি অপ্রয়োজনীয় তা নির্ধারণ করা হয়ে থাকে। একেই বলা হচ্ছে বিশ্লেষণ। তার মানে আমরা প্রথমে পর্যবেক্ষণ করি এবং এর মধ্যে যে জটিল ঘটনা রয়েছে সেটাকে মানে জটিলগুলোকে সরল করে করে একটি বিশ্লেষণ করে নিই, তাই না? এই স্তরে আমরা ম্যালেরিয়া রোগের আক্রান্ত বিভিন্ন রোগীকে পর্যবেক্ষণ করি। এই রোগের সাথে যুক্ত বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, এর অগ্রবর্তী ও অনুবর্তী ঘটনার সময়ের প্রতি দৃষ্টি নিক্ষেপ করি, এবং রোগটির সাথে মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা, রোগীর বয়স, কুঅভ্যাস, নেশা, খাদ্য ইত্যাদি বিষয়ে যোগাযোগ লক্ষ্য করি। তারপর এগুলোর মধ্যে কোনটি প্রয়োজনীয় এবং কোনটি অপ্রয়োজনীয় তা বুঝে নেওয়ার জন্য তাদেরকে সরল আকারে বিশ্লেষণ করি, অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব অনুসারে তাদের একটি তালিকা প্রস্তুত করে। তাহলে আমরা প্রথমে কি করলাম, সংজ্ঞা দিলাম এবং তারপরে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করলাম, তাই না? 3 নম্বরে দেখো অপনয়ন বা এলিমিনেশন। এরপর আসে হচ্ছে অপনয়ন। নিরীক্ষিত বিষয়দের সবগুলো নির্বাচিত ঘটনাটাই ঘটার পক্ষে কিন্তু প্রয়োজনীয় নয়, তাই না? মধ্যে কোনটি নির্বাচিত ঘটনার সাথে সবসময় উপস্থিত থাকতে পারে, আবার কোনটি মাঝে মাঝে উপস্থিত থাকে। এর মধ্যে প্রথম প্রকার বিষয়গুলো হচ্ছে অপরিবর্তনীয় এবং আবশ্যকীয় বিষয়, অর্থাৎ যেগুলো সবসময় সেই ঘটনার সাথে উপস্থিত থাকে সেটি হচ্ছে তোমার অপরিবর্তনীয় বিষয় বা আবশ্যিক বিষয়। আর দ্বিতীয় প্রকারের বিষয়গুলো হচ্ছে আকস্মিক ও অবান্তর বিষয়, যেগুলো সবসময় থাকছে না, মাঝে মাঝে থাকতে পারে বা নাও থাকতে পারে। বৈজ্ঞানিক মত অনুসারে কোনো কার্যের কারণ হচ্ছে তার একটি অপরিবর্তিত পূর্ববর্তী অবস্থা। তোমরা যখন কারণ সম্পর্কে জানবে তখন তোমরা এই ব্যাপারগুলো আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবে। তাহলে কি হচ্ছে, বৈজ্ঞানিক মত অনুসারে কোনো কার্যের কারণ হচ্ছে তার অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা, অর্থাৎ কোনো কারণ হচ্ছে অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা হচ্ছে সেটা সেই কার্যের কারণ। তাই আমরা কারণ নির্ণয়ের জন্য অপনয়ন পরীক্ষার আশ্রয় নিয়ে থাকি, অর্থাৎ আমরা নিরীক্ষিত বিষয়গুলোর মধ্যে থেকে অবান্তর বা আকস্মিক যে বিষয়গুলো বাদ দিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো দেখে আমরা দৃষ্টি নিবদ্ধ করি। যুক্তিবিদ বেকন পরিবেশ পরিবর্তনের মাধ্যমে অপনয়ন কার্যকে নির্ভুল করে তোলার নির্দেশ দিয়েছেন। তার মতে নির্বাচিত ঘটনাকে পরিবর্তিত পরিবেশের মধ্যে পরীক্ষা করলে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় বিষয়গুলো নির্ভরতার সাথে বেছে ফেলা যায়। ম্যালেরিয়া রোগের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে নিরীক্ষিত বিষয়গুলোর মধ্যে মশার কামড়, জলাভূমি, বন জঙ্গল, পচা নর্দমা ইত্যাদি বিষয় রোগটির সাথে সর্বদাই উপস্থিত, তাই না? সেটা তোমরা সবাই জানো। আর বাকিগুলো কোনো সময় উপস্থিত আর কোনো সময় অনুপস্থিত। কাজেই অপনয়ন প্রক্রিয়ার সাহায্যে আমরা এসব অবান্তর বিষয়গুলোকে আমাদের অনুসন্ধান থেকে বাদ দিয়ে দিই। বাদ দিলেই তো আমাদের কাজটা আরো সহজ হবে, তাই না? না তো আমরা কার্যক্রম সম্পর্ক আবিষ্কার করতে আমাদের কষ্ট হয়ে যাবে। তাহলে আমরা তৃতীয় ধাপটি পেলাম কি, বাদ অপনয়ন করা, তাই না? 4 নম্বর হচ্ছে প্রকল্প প্রণয়ন। এবার হচ্ছে প্রকল্প প্রণয়নের পালা। আচ্ছা, ফার্মিং অফ হাইপোথিসিস। নির্বাচিত ঘটনার পক্ষে প্রয়োজনীয় এরূপ বিষয়গুলোর মধ্যে থেকে আমরা কোনো একটিকে নির্বাচিত ঘটনার কারণ বলে আন্দাজ করি, যেটা আমরা আন্দাজ করি, এবং অন্যগুলোকে আপাতত দূরে সরিয়ে রাখি। এরূপ সাময়িক আন্দাজ করাকে বলা হচ্ছে
প্রকল্প প্রণয়ন। কারণ আবিষ্কারের ক্ষেত্রে প্রকল্প প্রণয়নের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আমরা একটা বিষয় অনেকগুলো বিষয় আমাদের সামনে রয়ে গেছে, কিন্তু কোনো একটা বিষয় আন্দাজ করলাম যে এটাই হতে পারে এই কার্যের কারণ, সেটাকে আমরা প্রকল্প হিসেবে একটা আন্দাজ করলাম। সেটাকে আমরা কি আন্দাজ করলাম, সেটাকে বলা হচ্ছে আসলে প্রকল্প। যেমন ম্যালেরিয়া রোগের সাথে যেসব বিষয়কে সবসময় উপস্থিত থাকতে দেখা যাচ্ছে, তাদের মধ্যে যে কোনো একটি রোগের কারণ হতে পারে। এরূপ অবস্থায় আমরা বিষয়গুলোর মধ্য থেকে একটি বিষয় অর্থাৎ মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ বলে আন্দাজ করি। যুক্তিবিদ হুই ওয়েল প্রকল্প প্রণয়নকে আরোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর বলে মনে করেন। তারপর আসছে কি 5 নম্বর আছে যে সার্বিকীকরণ। এরপরে স্তর হলো সার্বিকীকরণ। আমাদের কল্পিত কারণটিকে যদি নিরীক্ষিত দৃষ্টান্ত ছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে নতুন ক্ষেত্রে সমভাবে কাজ করতে দেখা যায়, তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যে কারণটি সব ক্ষেত্রে একইভাবে কাজ করবে। অর্থাৎ আমি প্রকল্প প্রণয়ন করলাম এবং দেখলাম যে মশার কামড় হচ্ছে ম্যালেরিয়ার, তাহলে আমাদের কিন্তু সবসময় যদি এটা দেখি, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ সেটাই হয়েছে, তাই না? কারণ আমরা যে প্রকল্প নিয়েছি সেটাই সত্যি। তাহলে এইভাবে বিশেষ কয়েকটি দৃষ্টান্তের উপর বিষয়ের প্রতিক্রিয়া পরীক্ষা করে সার্বিক সিদ্ধান্ত যে স্থাপন করলাম, সেটি হচ্ছে সার্বিকীকরণ। আমরা বিভিন্ন ক্ষেত্রে মশার কামড় থেকে ম্যালেরিয়া রোগ সংঘটিত হতে দেখি এবং এর থেকে সিদ্ধান্ত করি যে সকল ক্ষেত্রেই মশার কামড় হচ্ছে ম্যালেরিয়া রোগের কারণ। যুক্তিবিদ মিল এ মতকে মানে এই যে তোমার সার্বিকীকরণ, এই যে স্তরটা, এই স্তরটাকে গুরুত্বপূর্ণ বা এবং শেষ স্তর বলে মনে করেন। 6 নম্বর হচ্ছে পরীক্ষামূলক সমর্থন। আমাদের প্রতিষ্ঠিত সার্বিক সিদ্ধান্তটি যথার্থ হলো কিনা এবং এর সাহায্যে প্রতিটি বিশিষ্ট ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব কিনা তা নিরূপণ করার জন্য সিদ্ধান্তটিকে পরীক্ষণমূলকভাবে সমর্থন করা দরকার। যুক্তিবিদ ফাউলার বলেন, সমর্থন কোনো নতুন প্রমাণ নয়, এটা হলো এক প্রমাণ দিয়ে অন্য প্রমাণকে যাচাই করা, অর্থাৎ ভেরিফিকেশন। সমর্থন দুই প্রকারের হতে পারে, প্রত্যক্ষ ও পরোক্ষ। প্রত্যক্ষ সমর্থনে আমরা বাস্তব ঘটনাবলী দিয়ে সিদ্ধান্তটিকে যাচাই করি, আর পরোক্ষ সমর্থনে অবরোহ পদ্ধতির সাহায্যে সার্বিক সিদ্ধান্তকে বিশেষ ঘটনার ক্ষেত্রে প্রয়োগ করে সেটি কার্যকর হচ্ছে কিনা তা লক্ষ্য করি, অথবা সিদ্ধান্তটি থেকে আর একটি নতুন ধারণা অনুমান করে তাকে বাস্তবের সাথে মিলিয়ে ধরি। যদি কার্যকরী হয় বা বাস্তবের সাথে মিলে যায়, তাহলে সিদ্ধান্তটি সমর্থিত হয়েছে বলে আমরা মনে করি। যেমন দেখো, মশার কামড়কে ম্যালেরিয়া রোগের কারণ হিসেবে গ্রহণ করার পর থেকে একে পরীক্ষামূলকভাবে সমর্থন করা দরকার। এই সমর্থন আমরা কি করতে পারি দুইভাবে। আমরা যদি দেখি যে বাস্তব জগতে যাদের মশা কামড়াচ্ছে তারা এই রোগে ভুগছে, তাহলে সিদ্ধান্তটি প্রত্যক্ষভাবে সমর্থিত হলো, অর্থাৎ বাস্তবের সাথে মিলে সমর্থিত হলো। আর যারা মশারি ব্যবহার করছে, অর্থাৎ যাদের মশায় কামড়াতে পারছে না, তারা এই রোগে ভুগছে না, তাহলে সিদ্ধান্তটি পরোক্ষভাবে সমর্থিত হলো। অর্থাৎ আমাদের পরীক্ষামূলক সমর্থনটি খুবই দরকার, ভেরিফিকেশন করা খুবই দরকার। যেটা আমরা একটা সার্বিকীকরণ করলাম, তাই না? একটা প্রকল্প প্রণয়ন করলাম, সার্বিকীকরণ করলাম, কিন্তু এটাকে এখন ভেরিফিকেশন করা খুব দরকার হয়ে পড়ে। এবং আমরা দুইভাবে এটা ভেরিফিকেশন করতে পারি বা পরীক্ষামূলক সমর্থন হতে পারে, সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। শিক্ষার্থীরা, এই যে আমরা হচ্ছে আরোহের স্তরগুলো দেখলাম, সেই স্তরগুলো নিয়ে কিন্তু বিভিন্ন যুক্তিবিদদের মধ্যেও কিন্তু একটু মতপার্থক্য রয়েছে। কারণ বিভিন্ন যুক্তিবিদ বিভিন্ন স্তরকে হলো গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন, এক একজন এক একটা স্তরকে হচ্ছে গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন। শিক্ষার্থীরা, এই স্তরগুলো সম্পর্কে আমরা দেখি যে যুক্তিবিদ বেকন বিশ্লেষণ ও অপনয়নকে হচ্ছে এই স্তরগুলোর মধ্যে এই স্তরটাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি মনে করেন একটি আরোহ অনুমানের সফলতা এটার উপর নির্ভর করবে যখন আমরা একটি অনুসন্ধান কাজ করার সময় বিশ্লেষণ করব এবং সে যে অপ্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোকে যখন আমরা বাদ দিব, তখনই সেটির গুরুত্ব বৃদ্ধি পায় বা সে আরোহ মানে যে অনুসন্ধান কাজটি যে চলছে, কার্যকর নিয়ম প্রতিষ্ঠার বা কারণ আবিষ্কার, সেটি সফল হয়। হুইওয়ালের মতে নিরীক্ষিত যে ঘটনাগুলি আছে সেগুলোর মধ্যে একটি যখন আমরা একটি প্রকল্প প্রণয়ন করতে পারি সুন্দর করে, একটা আন্দাজ করতে পারি ঠিকমতো, তখনই কিন্তু সেটা গুরুত্বপূর্ণ। তার মধ্যে এটা একটি গুরুত্বপূর্ণ স্তর, প্রকল্প প্রণয়নটাই হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ স্তর। এবং সার্বিকীকরণকে মিল হচ্ছে আরোহণের যে স্তরগুলো হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ মনে করেন। এবং জেভন্স পরীক্ষণমূলক সমর্থনকে হচ্ছে এই স্তরটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন। তিনি মনে করেন যে কোনো একটি অনুসন্ধান যদি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যদি সমর্থন করা না হয়, তাহলে সেটা কিন্তু
গুরুত্ব পায় না, বা এই আরোহণ অনুমান যে আমরা বিশেষ থেকে একটি সার্বিক সিদ্ধান্ত স্থাপন করতে যাই সেটা কিন্তু সম্ভব হয় না। তাই সেক্ষেত্রে তিনি পরীক্ষণমূলক সমর্থনকে একটি গুরুত্বপূর্ণ স্তর হিসেবে আখ্যায়িত করেন। শিক্ষার্থীরা, আমরা এখন আরোহণ অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, সেটা খুবই সংক্ষিপ্তভাবে। সেক্ষেত্রে আমরা মিল কর্তৃক যে আরোহণ অনুমানের যে প্রকারভেদ সেটা নিয়ে বা সেটাকে অনুসরণ করব। তাহলে মিল, যুক্তিবিদ মিল আরোহণ অনুমানকে প্রধানত দুই ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে প্রকৃত আরোহ, একটা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে বলছি আমরা প্রপার ইন্ডাকশন, এবং অপ্রকৃত আরোহকে বলছি ইমপ্রপার ইন্ডাকশন। প্রকৃত আরোহ হচ্ছে সেই আরোহ যে আরোহ প্রক্রিয়া হচ্ছে আরোহ অনুমানের যে প্রধান বৈশিষ্ট্য আরোহমূলক লম্ফ বা লাভ, যেটা আমরা বলেছিলাম একটু আগে, সেটা মানে থাকে, সেটাকে বলা হচ্ছে প্রকৃত আরোহ। এবং অপ্রকৃত আরোহ কোনটা, যেটাতে হচ্ছে আরোহমূলক লম্ফ নেই, সেটাকে বলা হচ্ছে অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহকে আবার তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে বৈজ্ঞানিক আরোহ, দুই নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। বৈজ্ঞানিক আরোহে বলছি আমরা সায়েন্টিফিক ইন্ডাকশন, অবৈজ্ঞানিক আরোহে বলছে আনসায়েন্টিফিক ইন্ডাকশন এবং সাদৃশ্য অনুমান অ্যানালজি। আর অপ্রকৃত আরোহকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে পূর্ণাঙ্গ আরোহ, পারফেক্ট ইন্ডাকশন। একটা হচ্ছে যুক্তি সাম্যমূলক আরোহ, ইন্ডাকশন বাই প্যারিটি অফ রিজনিং। আর তিন নম্বর হচ্ছে ঘটনা সংযোজন, অর্থাৎ কলিগেশন অফ ফ্যাক্টস। অর্থাৎ আমরা আরোহকে তাহলে প্রকৃত দুই ভাগে ভাগ করতে পারলাম, প্রকৃত এবং অপ্রকৃত, এবং সে প্রকৃতকে তিন ভাগে ভাগ করা যাচ্ছে এবং অপ্রকৃত আরোহকেও তিন ভাগে ভাগ করা যাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত থাকবে। আশা করি তোমরা একটু হলেও বুঝতে পেরেছো এবং একটু হলেও উপকৃত হয়েছো। আর তোমরা রেগুলার ক্লাসগুলো করছো, আমি এটাই আশা করছি তোমরা রেগুলার ক্লাসগুলো করছো। তাহলে শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা কি শিখতে পারলাম? আজকের ক্লাসে আমরা আরোহ অনুমানের সংজ্ঞা পেলাম, বিভিন্ন যুক্তিবিদ কর্তৃক আরোহ অনুমান সম্পর্কিত ধারণা সেটি পেলাম, আরোহণের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম। আর মূলত আরোহ অনুমানের যে স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আরোহ অনুমানের একটি সংক্ষিপ্ত প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। শিক্ষার্থীরা, তোমরা বাসায় বসে কিন্তু সময় নষ্ট করবে না, তোমরা পড়বে, এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসেই বলছি যে তোমরা বইয়ের হচ্ছে লাইন বাই লাইন পড়বে, কারণ তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন আসে এবং কোনো লাইনই তোমরা বাদ দিবে না, প্রত্যেকটা বুঝে পড়ার চেষ্টা করবে।